আচ্ছা, তো যেটা বলছিলাম এখানেতে, তাহলে এখানে হচ্ছে ডিফারেন্ট প্রেসারে আমাদের ডিফারেন্ট কিন্তু গ্রাফস আসছে এখানে। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং অর্ডার অফ দ্য প্রেসার ইজ কারেক্ট। তাহলে এই গ্রাফ থেকে দেখে তোকে বলতে হবে যে কোনটা ঠিক আছে। দেখ এখানে অপশনগুলো দেখ, তাহলে বুঝবি যে P1 P2 কোনটা বড় কোনটা ছোট জানতে চাইছে, যে এই যে পি ভ্যালুগুলো, চাপের ভ্যালুগুলো, সেটার কোনটা মানে ঠিক আছে, কোনটা কোন সিকোয়েন্সটা ঠিক আছে। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করবি আমরা কি পলিসি ইউজ করব। দেখ, একটা প্রেসার এই পয়েন্টে, প্রেসার এই পয়েন্টে, ঠিক আছে। এইখানেতে লক্ষ্য কর, আয়তন হচ্ছে এটা, এই প্রেসারের আয়তন হচ্ছে এটা, এই প্রেসারের আয়তন হচ্ছে এটা, এই প্রেসারের আয়তন হচ্ছে এটা। আমরা জানি যে প্রেসার বাড়লে আয়তন কমবে, তাহলে প্রেসার যদি বাড়লে আয়তন কমে, তাহলে আয়তন কম কোথায় আছে, এই জায়গাটা যেটাকে ইন্ডিকেট করছে P4। তাহলে P4 হচ্ছে সবচেয়ে বেশি হবে, গ্রেটার দেন P3, তারপরে আসবে গ্রেটার দেন P2, গ্রেটার দেন P1। ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম? চাপ বাড়লে আয়তন কমবে, তার মানে যত দেখ P1 এর ক্ষেত্রে চাপ কত ছিল, আয়তন কত ছিল, এই 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 পজিশনটা, ঠিক আছে। P1 এর সময় আয়তন কত ছিল, এটা। P2 এর সময় আয়তন কত হয়েছে, এটা। P3 এর সময় আয়তন কত হয়েছে, এটা। P4 এর সময় আয়তন কত হয়েছে, এটা। তাই সবথেকে বেশি আয়তন কম কোথায় আছে, সবচাইতে আয়তন কম আছে এই লোকেশনে। তাহলে এই হ্যাঁ, লোকেশনে যদি সবচেয়ে আয়তন কম থাকে, তাহলে এই লোকেশনের চাপটা সবচেয়ে বেশি হবে, অর্থাৎ P4 সবচেয়ে বেশি হবে। তারপরে আসবে P3, তাহলে তারপরে আসবে P2, তারপরে আসবে P1। তাহলে আমার এই কোন অপশনটা হচ্ছে, তাহলে এক্ষেত্রে এ এক্ষেত্রে নাম্বার, অপশনটা হচ্ছে এ নাম্বার। না, এই নাম্বারতে P1 সবচেয়ে বেশি দেখাচ্ছে, এটা আসছে সি নাম্বারটা। হ্যাঁ, P4 ইজ মানে P1 ইজ লেস দেন P2 ইজ লেস দেন P3 লেস দেন P4। ঠিক আছে, এইটার দেখ এইটার অপশনটা যেটা আছে দেওয়া, 3 সি দেওয়া আছে উত্তর। তাহলে যে কনসেপ্টটা দিলাম ওটা ঠিক আছে আমার, বুঝা যাচ্ছে কি বললাম। এইভাবে নিজেকে সেলফ ভেরিফিকেশন করতে হবে। গেল 3 নাম্বার, এরপর চলে আসো 4 নাম্বারে। 4 নাম্বার কি বলেছে, ইফ 2 moles অফ অ্যান আইডল গ্যাস অ্যাট দ্য 246 ডিগ্রি সেন্টিগ্রেড অকুপাই এ ভলিউম। দেখ ইফ 2 মোল, তাহলে এখানে আছে n ইজ ইকাল টু 2 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস বলে দিয়েছে অ্যাট 246 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে ক্যাপিটাল টি দিয়ে দেওয়া আছে 246 প্লাস হচ্ছে 273 ইজিক্যাল টু কত, 9 7 4 11, হাতে থাকলে 1 2 3 2 5, ওকে, এত ক্যালভিন। অকুপাই এ ভলিউম ভি ইজ ইকাল টু 44.8 লিটার। দ্য প্রেশার মাস্ট বি, প্রেশারকে ইকুয়েট করতে বলছে, পি ইজ ইকাল টু হোয়াট, আমরা কি জানি, পি ভি ইকাল টু এনআরটি। ঠিক হুম, আছে, সুতরাং এখান থেকে পি ইজ ইকাল টু এন ইন্টু আর টি বাই ভি, এটা অ্যাপ্লাই করবো। এখানে এন এন বলে দিয়েছে হচ্ছে 2 বসাবো, আর এর মান বসাবো, টি এর মান বসাবো 519, আর ডিভাইড বাই করে দেবো 44.8। এখানে কিন্তু আমরা প্রেশারটা লিটার অ্যাটমসফিয়ারে নেবো, মানে অ্যাটমসফিয়ারে নেবো, আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে বসাবো। তাহলে কি আসবে দেখ, পি ইজ ইকাল টু এন এর জায়গায় বসে হচ্ছে 2, আর এর জায়গায় কত বসবে, লিটার অ্যাটমসফিয়ারে কত, 0.0821, ইন্টু হুম, টি এর জায়গায় বসবে হচ্ছে 519, 19। ডিভাইডেড বাই ভি এর জায়গায় বসবে হচ্ছে 44.8। ঠিক আছে, যেটা আসবে সেটা উত্তরটা হবে এটিএম এ, ক্যালকুলেটারে ইনপুট করবি, যা আসবে সেটি উত্তর। ঠিক আছে, কি বললাম, হুম, হুম। এটা আসবে 2 ATM, দেখবি এটা আসবে 2 ATM। কীভাবে বুঝলাম এটা বলতো উত্তর দেখে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 5 নাম্বারটা, 5 নাম্বারটা কি আছে, 380 ml একটি গ্যাসের 27 ডিগ্রি সেন্টিগ্রেড 800 mm অফ এইচজি উইগস, এত উইগস মানে হচ্ছে ওয়েট আর কি, যেটা ওজন, ভর। দ্য মলিকুলস ওয়েট অফ দ্য গ্যাস ইজ, মলিকুলার ওয়েট অফ দ্য গ্যাস ইজ, দেখ এখানে বলে দিয়েছে কি কি, ভি বলে দেওয়া আছে, ভি ইকাল টু 380 ml। ঠিক আছে, যেই ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো বুঝতে পারলে হলো, এক টি 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে টি হচ্ছে 27 মানে 300, ওকে। 800 mm অফ এইচজি, তার মানে প্রেশার বলে দিয়েছে 800 mm এইচজি, 800 mm এইচজি, ঠিক আছে। মানে 760 দিয়ে ভাগ করলে এটিএম আসবে, গেল। এটাকে লিটারে নিয়ে নাও,
লিটার নিলে পরে আসবে 0.38 লিটার। লিটার এটিএমে চলে আসবে তাহলে টোটাল ভ্যালু। এখানে বলেছে যে এইচজি ওয়েগস এত, তার মানে ডাব্লিউ দিয়ে দেওয়া আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0.455 গ্রাম। বলেছে এম ইজ ইকুয়াল টু ওয়াট, আমরা সেই সমীকরণ ইউজ করবো পিভি ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, এখানে এম তো নেই, তাহলে এম ভ্যালুটা আনতে হবে, ডাব্লিউ বাই এমআরটি হলো ইমপ্লাইজ। এখানে কি কি দেবো, এখানে পি এর জায়গায় মান বসাবো হচ্ছে 800 ডিভাইডেড বাই 760 ইন্টু আয়তনের জায়গায় দিব হচ্ছে 0.38 ইজিক্যাল টু ডাব্লুর জায়গায় দিব হচ্ছে 0.455 বাই এম আমাকে বের করতে হবে, আর এর মান 0.0821 ইন্টু টি আছে কত 300। ঠিক আছে, এখান থেকে তোমার এম বের করতে হবে। বুঝা গেছে কি বললাম? এখান থেকে তোমার বল স্যার ওই যে ওখানে 800 এমএমএইচজি বাই হলো 760, এটা কি সবসময় হয় বা বার করতে হলে এটিএম? হ্যাঁ, এটার তুমি ক্ষেত্রে তোর খালি? যদি এটিএম করতে হয়, হ্যাঁ করতে হয়, সাপোজ তুই এটিএম করতে চাইছিস, মাথায় রাখবি 1 এটিএম, ও লেখা পড়ছে না কেন, লেখা করে দেখা যাচ্ছে, মাথায় রাখবি 1 এটিএম সমান সমান 76 সেন্টিমিটার এইচজি। ঠিক আছে, 1 হ্যাঁ এটা এটিএম, তো জানি। হ্যাঁ 1 এটিএম মানে হচ্ছে 76 সেন্টিমিটার এইচজি, আবার 760 এমএম এইচজি। তার মানে কি হচ্ছে, যদি তোর এক্স সিএম এইচজি থাকে, তাকে যদি এটিএম এ কনভার্ট করতে হয় তোকে ভাগ করতে হবে 76 দিয়ে। হুম আর যদি এক্স এমএম এইচজি হয়, তাহলে তাকে যদি এটিএম এ কনভার্ট করতে হয় তোকে কি করতে হবে, 760 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, হুম হুম আচ্ছা তারপরে আমরা চলে যাই 5 এর পরে 6। সেমন কি আছে, ডাল্টন ল অফ দ্য পার্শিয়াল প্রেশার ইজ নট অ্যাপ্লিকেবল টু, তার মানে এখানে কি আছে দেখো, ডাল্টন লজ অফ পার্শিয়াল প্রেশার মানে ডাল্টনের আংশচাপ সূত্র ইজ নট অ্যাপ্লিকেবল, ব্যবহার করতে পারবো না। কোথায় ব্যবহার করতে পারবো না, কোথায়? তাহলে এখানে তোকে বলতে হবে যে ডাল্টনের যে আংশিক চাপ সূত্রটা আমি কোথায় প্রয়োগ করতে পারছি না, ইজ নট অ্যাপ্লিকেবল বলেছে, প্রযোজ্য নয়। কোথায়? এখানে কে কে আছে, আমরা জানি যে দুটো গ্যাস মিক্সচার যদি এ আর বি হয়, হাইড্রোজেন অ্যান্ড নাইট্রোজেন মিক্সচার, হ্যাঁ এ আর বি যদি হয়, তাদেরকে যদি মিশ্রিত করলে বিক্রিয়া না হয়, তাহলে পরেই কিন্তু আমরা এই ডাল্টনের লটা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু যদি বিক্রিয়া করে যায় তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে দেখতে হবে যে কাদের মধ্যে বিক্রিয়া হয়, হাইড্রোজেন নাইট্রোজেনের মধ্যে বিক্রিয়া হয়, না হয় না? নাইট্রোজেন, হাইড্রোজেন নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করতে পারে না, হ্যাঁ তাহলে বিক্রিয়া হয়। NH3, হ্যাঁ আচ্ছা বিক্রিয়া হয়, ঠিক আছে দেখছি দাঁড়া। হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে বিক্রিয়া হয়, হুম H2 + Cl2 উৎপন্ন করবে কি 2HCl, রাইট? হ্যাঁ তাহলে হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইডের মধ্যে বিক্রিয়া হয়, স্যার অ্যামোনিয়া হ্যাঁ উৎপাদন করে, হাইড্রোজেন হাইড্রোজেন করে। এটা যদি বিক্রিয়া করে কি উৎপন্ন করে, হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করে, H, H2CO3। হুম ঠিক আছে, H2CO3, আর তার মধ্যে নান অফ দিস আছে। এবার প্রশ্নটা হলো যে কোথায় তাহলে বিক্রিয়া হচ্ছে? সব জায়গায় তো বিক্রিয়া হচ্ছে, ঠিক কিনা? একটু নান অফ ধরতে দিস শুনেছি। হবে। হ্যালো, আমি একটা কথা ওখানে বলি, কেউ নেই, ওখানে এই কেউ নেই সেটা স্যার আমাদের ওই বাড়িতে? পাঠায়নি, আমাদের তো প্রথম চ্যাপ্টারে গেটম্যান মানে এসে কোথায়, কোন পাঠাইছিল। গেটম্যান আমার? এই তুমি আচ্ছা কোথায় আচ্ছা আছো? চুপ কর চুপ কর চুপ আমি কর। দেখলাম। ওইখানে একটা টিনের দোকান আছে দেখো, হ্যাঁ টিনের দোকান বাড়ির সামনে, ওই বালি বালি ফেলানো আছে, ওই বাড়িতে যাও। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ বললাম স্যার। যে টাইলস আসে, একটু রিসিভ কর।
আচ্ছা শুনতে পাচ্ছিস তোরা? এই দরজা আটকাও না। হুম। আচ্ছা যেটা বলছিলাম, তাহলে সেক্ষেত্রে আমি কোথায় অ্যাপ্লাই করব? লক্ষ্য করবি হাইড্রোজেন আর নাইট্রোজেন সাধারণ উষ্ণতায় কিন্তু বিক্রিয়া করে না। এই পিঙ্কি, পিঙ্কি, হাই পিঙ্কি, এটা খুলে রেখে তুই চলে যাচ্ছ। আচ্ছা এখানে দেখ, সাধারণ উষ্ণতায় কিন্তু হাইড্রোজেন আর নাইট্রোজেন বিক্রিয়া করে NH3 উৎপন্ন করবে না, ঠিক আছে? দ্বিতীয়ত হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে কোনো সময় সাধারণ উষ্ণতায় বিক্রিয়া হবে না। কি বললাম বুঝলি তো? মেশালে আমার সঙ্গে সঙ্গে বিক্রিয়া হবে না, কিন্তু ওকে যদি বিক্রিয়া করাতে হয় তোকে কন্ডিশনে নিয়ে যেতে হবে, হয়তো হাই টেম্পারেচার। কিন্তু হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে কিন্তু সরাসরি বিক্রিয়া হয়ে যায়। হুম। কি বললাম বুঝতে পারলি? হ্যাঁ। তাহলে পরে আমি ডাল্টনের লটা কোথায় প্রয়োগ করতে পারবো না, যেখানে সরাসরি এই হাইড্রোজেন। হুটহাট করে বিক্রিয়া হয়ে যাচ্ছে সেই জায়গাতে। তার মানে কি হচ্ছে, হাইড্রোজেন এবং ক্লোরিনের মিক্সচারের মধ্যে কিন্তু এই বিক্রিয়াটা মানে বিক্রিয়া হয়ে যাচ্ছে বলে এটাকে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারছি না। ওকে কি বললাম? ঠিক আছে, তাহলে হাইড্রোজেন আর ক্লোরিনের মিক্সচারের মধ্যে যদি আমি ডাল্টনের লটা অ্যাপ্লাই করতে যাই, অ্যাপ্লাই হবে না, কারণ কি এরা অলরেডি বিক্রিয়া করে বসে আছে। ঠিক আছে, হ্যাঁ। উত্তরটা হচ্ছে বি। মিলিয়ে দেখি একবার, 6B মিলে গেল। আর যদি বা না মিলতো তাহলে একটা তো অপশন থাকতো, তাহলে সেই ক্ষেত্রে তোকে মনে মনে বিচার করতে হতো যে কেন এরকম হলো উত্তরটা। ঠিক আছে, তখন তোদের প্রশ্ন হতো যে স্যার এটা কেন হলো। ওকে গেল 6 নম্বর। এবার আসো 7 নম্বর। দ্য ডেন্সিটি অফ দ্য নিয়ন উইল বি হাইয়েস্ট অ্যাট, নিয়ন গ্যাসের ডেন্সিটি যেটা ঘনত্ব যেটা সেটা হাইয়েস্ট হবে কখন? অপশনগুলো দেখো, এসটিপিতে, ঠিক আছে? অপশন নাম্বার 2 কোথায়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড 2 ATM চাপে। অপশন নাম্বার 3 273 ডিগ্রি সেন্টিগ্রেডে, এবং অপশন নাম্বার ডি 273 ডিগ্রি সেন্টিগ্রেডে। আচ্ছা ডেন্সিটি কাকে বলছি? ডেন্সিটি ডি ইজিক্যাল টু, সমীকরণ কি? ডি ইজিক্যাল টু PM/RT। তার মানে কি আছে লক্ষ্য করবা, ডি কিন্তু ডিপেন্ড করছে এম এর উপরে, টি এর উপরে, পি এর উপরে। এবার বলেছে নিয়নের জন্য কি, এম তো কনস্ট্যান্ট, তাহলে ধ্রুবক রাশিগুলোকে আমি বাদ দিই, তাহলে হচ্ছে ডিটা নির্ভর করছে পি এবং টি এর উপরে। যার পি বেশি টি কম তার ক্ষেত্রে ডি বেশি। কি বললাম বোঝা গেছে? চাপ বেশি টেম্পারেচার কম তার ক্ষেত্রে ডেন্সিটি বেশি। তাহলে এখানে চাপ আর ইয়ে কি কি আছে দেখ, এসটি মানে কত, 1 ATM চাপ ইন্টু 273 ডিগ্রি 273 কেলভিন উষ্ণতা, তাই তো? ঠিক আছে, এখানে আছে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এখানে চাপ কত 2 ATM আর তাপমাত্রা কত 273। দুটোর মধ্যে পার্থক্য কি? এটার মধ্যে কিন্তু চাপ 1 ATM 2 ATM, পার্থক্যটা কিন্তু এই জায়গাটায়। তাহলে চাপ বেশি কোথায়? এই জায়গাটায়। তাহলে এই দুটোর মধ্যে এটা হবে বেশি। ঠিক আছে, তাহলে এটা বাদ দিলাম। আচ্ছা এবার এটাতে আসো, পরেরটাতে 273, এটাতেও 273, কিন্তু এখানে আছে 1 ATM, কিন্তু এখানে আছে কত 2 ATM, তাহলে এটাও বাদ হলো। এবার এটাতে আসো, 273, এটাও 273, কিন্তু এখানে আছে 2 ATM। ও এটা আছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড, 273 প্লাস 273 কত হবে? 2 × 273 লিখলাম যা। এখানে কিন্তু 2 ATM, তাহলে এবার কি হচ্ছে দেখ, এইটার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বেশি হয়ে গেল। তাপমাত্রা বাড়লে পরে আবার কি হচ্ছে, ডি কমে যাচ্ছে, কাজেই ঘনত্ব কিন্তু সবচেয়ে বেশি হবে এই জায়গাটায়। সবার ক্লিয়ার? ঘনত্ব সবচেয়ে বেশি হবে এই জায়গাটায়। স্পষ্ট কথায় আবারও বলছি, ডি ইজ প্রপোর্শনাল টু, কি বললাম, পি/টি। যে ক্ষেত্রে চাপ বেশি তাপমাত্রা কম, তাহলে চাপ বেশি তাপমাত্রা কম কোথায়? দেখ এখানে তাপমাত্রা হচ্ছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড, 273 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে স্বাভাবিকভাবে এই দুটো তো আসবেই না, হলো। আবার এখানে আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তাপমাত্রাতে এখানে বিচার হবে না, তাহলে বিচার হবে কি দিয়ে? এবার আসবে কিন্তু বিচারটা চাপ দিয়ে। চাপ কোথায় বেশি? এটা হচ্ছে 1 ATM, এটা হচ্ছে 2 ATM, তাহলে চাপটা বেশি কোথায়? এখানে। তাহলে এটাই কিন্তু আমি বেছে নেব, তাহলে উত্তরটা হবে 7-এর বি। মিলে নিই, 7-এর বি। ঠিক আছে স্যার। হ্যাঁ বল স্যার বল। স্যার 6 নাম্বারটা একবার বলো না, আমি ওখানে শুনতে পাইনি, কাইটে কাইটে গেছিল। রেকর্ডিং 6 করা আছে, নাম্বারটা। রেকর্ডিং করা আছে, আমি দিয়ে দেবো। ঠিক আছে, রেকর্ডিং, আচ্ছা স্যার। রেকর্ডিং আর বসানো আছে। স্যার একদম আগে যে সেগুলা ছিল না, যে পরমাণু গঠন মনে হয় আপনি বলছিলেন কিছু, ওদের কাছ থেকে শুনে নিবি। ওগুলা কি রেকর্ড আছে? না ওগুলো শুনে নিবি, আমি আচ্ছা ওখানে স্যার। ওখানটা কিছু বোঝাইনি, ঠিক আছে?
ঠিক আছে, ওখানে কিছু বোঝানো হয়নি, ওখানে জাস্ট বলেছি কোন কোন জায়গাগুলো পড়তে হবে। একটা ভিডিও দিয়ে দেওয়া হয়েছে গুগল ক্লাসরুমে, ওটা দেখে নিতে বলেছি। হ্যাঁ ঠিক আছে, এবার আসো 8 নম্বরটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বয়েলস প্লট অ্যাট ভেরি লো প্রেশার? খুব কম টেম্পারেচারে, সরি খুব কম চাপে কোনটা বয়েলের সূত্রকে মানে অ্যাপ্লাই করা যাচ্ছে, কোনটা বয়েলের সূত্রকে প্রদর্শন করছে? আবার বলছি, খুব কম চাপে কোনটি বয়েলের সূত্রকে প্রদর্শন করছে? ঠিক আছে, তাহলে পিভি ইকুয়াল টু ধ্রুবক, এটা হচ্ছে বয়েলের সূত্র, তাই তো? এটা হচ্ছে বয়েলের সূত্র হলো। বয়েলের সূত্রে সাধারণত কি হয়, সাধারণ সূত্র হচ্ছে পিভিটা সবসময় ধ্রুবক থাকে। তাহলে এটার ক্ষেত্রে হয় পিভি কি ধ্রুবক আছে? দেখ, পি বাড়ছে পিভি কমছে, তাই কি না? তাহলে এটা হবে না, হলো। আচ্ছা পরেরটা দেয়, পিভিটাও কি হচ্ছে দেখ, লক্ষ্য কর, যত পি বাড়ছে তত কিন্তু পিভির ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাই কি না? এই ক্ষেত্রে এটাও ভুল। এটার ক্ষেত্রে হয় যত পি বাড়ছে তত কিন্তু পিভি বাড়ছে, এটাও তাহলে ভুল। এবার এটার ক্ষেত্রে হয় দেখ, প্রথম দিকে কিন্তু পিভি চেঞ্জ হচ্ছিল, কিন্তু যখন তোর একটা নির্দিষ্ট চাপের মধ্যে চলে এলো তারপর থেকে কিন্তু এবার কি হয়েছে, এটা প্রায় স্ট্রেট লাইন আছে, তাই কি না? তাহলে এই জায়গাটা ক্ষেত্রে কিন্তু এবার আমি কি করবো, একটু মডিফিকেশন করবো। কিরকম? শুধুমাত্র এই জায়গাটা লক্ষ্য কর, এই চাপ রিজিয়ানে এই জায়গাটায় ও কিন্তু তার ডেটা চেঞ্জ করছে না পিভি। দেখ এই রিজিয়ানটাতে পিভি কিন্তু তার ডেটা চেঞ্জ করছে না, রাইট? কি বললাম, বোঝা গেছে রে? সবাই বুঝতে পেরেছিস? এই রিজিয়ানটাতে কিন্তু পিভি তার কোনো ডেটা চেঞ্জ করছে না। তার মানে কি দাঁড়াচ্ছে, যদি আমি অন্যান্য রিজিয়ানগুলোকে মুছে দিই, সাপোজ ধর আমি একটু মুছে দিচ্ছি হেল্প করার জন্য তোদের, হ্যাঁ, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। সাপোজ ধর আমি এই জায়গাগুলো একটু মুছে দিই, তাহলে দেখ এই জায়গাটা একটা স্ট্রেট লাইনের মধ্যে আছে না? হ্যাঁ। তাহলে ওই জায়গাটা যেহেতু স্ট্রেট লাইন, তাহলে ওই অতটুকু জায়গায় তো অ্যাটলিস্ট বয়েলের সূত্রটা প্রযোজ্য। বাকিগুলোতে তো কোনো এমন কোনো জায়গা নেই যেখানে আমি প্রয়োগ করতে পারছি, কিন্তু এটার মধ্যে কি হচ্ছে, অল্প একটু জায়গা হলেও তো প্রযোজ্য হচ্ছে। সুতরাং কোনোটাতেই হবে না অ্যাকচুয়ালি, কিন্তু কিছুটা হলেও এটার মধ্যে আছে, সেই জন্য এই অপশনটা আমি বেছে নেব। ক্লিয়ার? এবার মিলিয়ে নিই 8 নম্বর, 8 ডি, দেখ মিলিয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপরটাতে যাই। 9, হুইচ গ্যাস হ্যাজ হাইয়েস্ট পার্শিয়াল প্রেশার ইন দ্য অ্যাটমসফিয়ার? তার মানে বায়ুতে কোন গ্যাসের চাপ সবচেয়ে বেশি, পার্শিয়াল প্রেশার সবচেয়ে বেশি? মানে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের মধ্যে কোন কোন গ্যাস থাকে? কার্বন ডাইঅক্সাইড থাকে, H2O থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, সবার কিন্তু নিট আয়তন একই আছে, হ্যাঁ। তো এগুলোর মধ্যে কোনটার পার্শিয়াল প্রেশার সবচেয়ে বেশি? আমরা জানি কি, পি আই ইন্টু ভি ইজ ইকাল টু এন আই বা ইন্টু আর টি। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে লিখতেই পারি আমরা পি আই ইন্টু ভি ইজ ইকাল টু ডাব্লিউ বাই এম আই ইন্টু আর টি লেখা যায়। সুতরাং যার ক্ষেত্রে পি আই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এম আই, যার ক্ষেত্রে আণবিক ভর বেশি তার ক্ষেত্রে চাপ কম। এটা স্পষ্ট কথা না? যদি একটা অণুর ওজন বেশি হয় তাহলে সে তো কম ছোটাছুটি করবে, তাহলে ওর চাপ কম হবে। তাহলে আমাকে দেখতে হবে যে এদের মধ্যে কোনটার আণবিক ভর সবচেয়ে বেশি। যার সবচেয়ে বেশি তার সবচেয়ে কম হবে, আর যে সবচেয়ে হালকা সে সবচেয়ে বেশি চাপ দেবে। ঠিক আছে, কি বললাম? তাহলে বল কোনটা হবে, দেখি হিসাব কর এবার। কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে আমরা জানি 44, কার্বন ডাই অক্সাইড এটা 44 সবচেয়ে ভারী। জলের হচ্ছে 18, অক্সিজেন হচ্ছে 32, নাইট্রোজেনের জন্য 14 28। উত্তর হবে H2O। উত্তর হবে H2O, কারণ আমি একটু আগে বলেছি যার চাপ ভর, যার ভর কম তার চাপ বেশি। এখানে কি বলেছে, হাইয়েস্ট বলেছে, হাইয়েস্ট। এই জায়গাটা লক্ষ্য করো যে পার্শিয়াল প্রেশার আমি বেশি ভাবছিলাম, মানে কম ভাবছিলাম, তার হ্যাঁ জন্য। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। এখানে কি হয়েছে, যার হাইয়েস্ট কার সেটা হবে জলের, যদি লোয়েস্ট বলতো তাহলে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, চলে যায় 10 নম্বরে। The rates of the diffusion of SO2, CO2, PCl3, SO3 are in the order.
তারপর রেট অফ দ্য ডিফিউশন, ডিফিউশন মানে কি ব্যাপন, ছিদ্র ব্যাপন এটা, ঠিক আছে। ডিফিউশন মানে হচ্ছে ছিদ্র ব্যাপন। দেখ এটা কিন্তু হট করে পড়লে পরে তোদের মাথার মধ্যে আসবে ডিফিউশনটা কি, ব্যাপারটা বুঝতে পারছি না ডিফিউশন কি। সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ নাও, হাতের মধ্যে কাটাকাট কাটাকাট গ্রুপের মধ্যে লিখে দাও ওই ডিফিউশন মানে কি রে, বা আস্কিং কর আমাকে ডিফিউশন মানে কি, আমি দেখ যখনই আমার চোখে পড়বে আমি বলে দেবো। কী বললাম বুঝতে পেরেছিস? অথবা অথবা ফোন করতে পারিস যে স্যার ডিফিউশন মানে কি, সেই মুহূর্তের জন্য হয়তো বলে দিলাম। বোঝা গেছে? ডিফিউশন মানে হচ্ছে, আবার বলছি, ছিদ্র ব্যাপন। তাহলে ব্যাপন হার কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে, তাই বলেছে না? না, অর্ডারটা বলেছে। যাক, তাহলে ব্যাপন হারের সূত্র কি? আর ইজ প্রপোর্শনাল টু 1/√D, ঠিক আছে। অর্থাৎ আর ইজ প্রপোর্শনাল টু 1/√M হবে। তাহলে যার ক্ষেত্রে এম বেশি তার ক্ষেত্রে আর কম। ওকে, তাহলে এখানে তোমাকে আগে এম গুলোকে বের করতে হবে সবগুলোর জন্য। সবগুলোর জন্য তোমাকে আগে এম গুলো বের করতে হবে। আছে কে কে? আছে হচ্ছে SO2, আছে হচ্ছে CO2, আছে হচ্ছে PCl3, আছে হচ্ছে SO3। সবগুলোর আগে আমরা একটা ইয়ে বের করবো, কি বলে, অ্যাটমিক ওয়েট বের করব। সালফার ডাইঅক্সাইডের অ্যাটমিক ওয়েট কত? 32 প্লাস 16 গুণন 2, মানে 32 32 64 হলো। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44। PCl5, ফসফরাসের কত? এবার এটাও শেখাই কীভাবে বের করবো। ফসফরাসের কত ধর আমি জানি না, তুই জানিস না, আমিও জানি না, কেউ জানি না, তো কোথায় খুঁজে বেড়াবো এবার? এইবার দেখ তোদের বইয়ের একদম লাস্ট পেজে চলে যা, তোদের বইয়ের একদম লাস্ট পেজে, একদম লাস্ট পেজে চলে যা, বইটা আছে সঙ্গে, লাস্ট পেজে চলে যা। ওখানে দেখ অ্যাটমিক ওয়েট অফ এলিমেন্টস বলে একটা জায়গা আছে, যেখানে অ্যালফাবেটিক্যালি সমস্ত এলিমেন্টগুলোর নাম লেখা আছে। হলো, কলামটা ভালো করে লক্ষ্য করবি। প্রথমে আছে এলিমেন্ট, তারপর আছে সিম্বল, তারপর আছে অ্যাটমিক নাম্বার, এবং তারপর আছে অ্যাটমিক ওয়েট। আমার লাগবে হচ্ছে অ্যাটমিক ওয়েট ফর ফসফরাস। তাহলে পি দিয়ে স্টার্ট হচ্ছে ফসফরাস। ফসফরাসটা কোথায় আছে খুঁজে বের কর। স্যার 30। 30.97 আছে, তার মানে 31 ধরে ও নে। তাহলে 31। হ্যাঁ 31 প্লাস ক্লোরিনের হচ্ছে 35.5 ইন্টু 3 করলে কত হচ্ছে? 31 প্লাস হচ্ছে 35 35 70 আর একে 71 ইকুয়াল টু 102। SO3 জন্য চলে যা, SO3 জন্য চলে যা। আবার সালফার, সালফারের জন্য কত আছে দেখ, PQRS। এখন আবার কি ঢুকতে যাচ্ছে রে? স্যার সালফার 16 আসতো। বিমান মিত্র এতক্ষণে মা ও 32 পয়েন্ট, কত আসছে? 32.08। 32 প্লাস 3 লং 48, 4 3 7 8 হবে। তাহলে দেখ এখানে ওদের অ্যাটমিক নাম্বার সবচেয়ে, অ্যাটমিক ওয়েট সবচেয়ে বেশি কার? PCl3, এটা হচ্ছে সবচেয়ে বেশি। তারপরে 80 মানে SO3, তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, SO2, তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা হচ্ছে MS সিরিজ, MS সিরিজ এটা। তাহলে সেক্ষেত্রে ইয়ের সিরিজ কোন দিকে হবে? উল্টো দিকে, তাই না? এম এর সঙ্গে দেখ আমি আগে বলছি আর ইজ প্রপোর্শনাল টু 1/√M। তাহলে MS সিরিজ যদি এটা হয় তাহলে আর এর সিরিজ তার উল্টো হবে। সুতরাং কার্বন ডাইঅক্সাইডের সবচেয়ে বেশি হবে, তারপরে হবে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, তারপরে সালফার ট্রাইঅক্সাইড, তারপরে আসবে হচ্ছে PCl3। ক্লিয়ার? এটা কিন্তু আর এর সিরিজ, বোঝা গেছে? আবার বলছি কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, তারপর PCl3। দেখি কোথায় আছে। দেখো কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে? ডি নাম্বারটা দেখ, কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি। কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি হচ্ছে এটা, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, তারপর হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, তারপর PCl3। আমাদের তাই এসেছিল না? হ্যাঁ, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, তারপর PCl3। তাহলে হবে হচ্ছে ডি নাম্বারটা। ঠিক আছে, এই গেল হচ্ছে 10। তারপরে আসো 11। দ্য প্রেশার অফ এ 1:4 মিক্সচার অফ দ্য ডাইহাইড্রোজেন অ্যান্ড ডাইঅক্সিজেন, হাইড্রোজেন আর অক্সিজেনের মিশ্রণ, অনুপাত কত? 1:4। কিসের অনুপাত? চাপের অনুপাত। মানে এটা যদি চাপ P হয় এটার হবে হচ্ছে 4P। ঠিক আছে, মিক্সচার দ্য ডাইহাইড্রোজেন অক্সিজেন ইন এ ভেসেল ইন 1 atm। না সরি, এটা হচ্ছে চাপের না, একটু ভুল হয়ে গেল। এখানে দেওয়া আছে দেখ
দ্য প্রেশার অফ এ 1:4 মিক্সচার, এই যে মিক্সচারটা আছে হাইড্রোজেন আর অক্সিজেনের, ইজ 1 অ্যাটমসফিয়ার, মানে প্রেশার ইজ 1 অ্যাটমসফিয়ার, মানে মোট প্রেশার পি টোটাল ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 1 atm, কেমন? আর এখানে মিক্সচার আছে 1:4 অনুপাতে, ঠিক আছে? হোয়াট উড বি দ্য পার্শিয়াল প্রেশার অফ দ্য ডাইঅক্সিজেনের পার্শিয়াল প্রেশার কত সেটা তোমাকে বের করতে হবে, অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কত সেটা তোমাকে বের করতে হবে, অর্থাৎ PO2 ইকুয়াল টু কত? সহিলি ক্লাসে আছি, পরে ফোন করবো, হ্যাঁ ক্লাসে আছি, পরে ফোন করবো, ঠিক আছে? তাহলে PO2 ইকুয়াল টু কত তোকে সেটা বের করতে হচ্ছে, ওকে? তাহলে এইখানে লক্ষ্য করবা আমাদের পার্শিয়াল প্রেশারের সূত্র কি? আমরা জানি PI ইকুয়াল টু XI ইন্টু মোট চাপ, ঠিক আছে? XI মানে NI বাই সামেশন অফ N ইন্টু P, NI মানে আইতম উপাদান এটা, এবং ডেল্টা সামেশন N মানে মোট চাপ আর কি যেটা, ঠিক আছে? আচ্ছা এইখানে দেখো ওজন অনুপাত দিয়ে দিয়েছে 1:4, তার মানে হচ্ছে W যদি H2 WO2 দেওয়া আছে হচ্ছে 1:4, অর্থাৎ যদি তুমি এটা x গ্রাম নাও তাহলে W অক্সিজেনের জন্য কত আসবে? 4x গ্রাম, ঠিক আছে? কি বললাম? এটা হচ্ছে ওদের ওজনের ওজনের অনুপাত এটা, ওকে? তাহলে মোল সংখ্যার অনুপাত কত হবে? তার মোল সংখ্যার অনুপাত হবে এইটা ডিভাইডেড বাই হাইড্রোজেনের আণবিক ভর ইজটু এইটা ডিভাইডেড বাই অক্সিজেনের আণবিক ভর, তাহলে এটা হবে মোল সংখ্যার অনুপাত। সুতরাং এখান থেকে কিন্তু আমরা বের করতেই পারি মোল সংখ্যার অনুপাত কত, তাহলে এখান থেকে আসবে হচ্ছে MO2 ইজটু 4 ইন্টু MH2, ক্লিয়ার? কি করলাম? সুতরাং আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি MO2 মানে কত? অক্সিজেনের হচ্ছে 16 দুগুণ 32 ইজটু হাইড্রোজেনের জন্য ইন্টু 2, তার মানে হচ্ছে 4 দুগুণ 8 4টা 32 4:1, তাহলে টোটালটা কিন্তু অপোজিট হয়ে যাচ্ছে, হলো? তাহলে মোট মোল সংখ্যা কত দাঁড়াচ্ছে দেখো, এখানে মোল ভগ্নাংশ ফর অক্সিজেন কত হচ্ছে, তাহলে XI মানে XI না লিখে লিখবো হচ্ছে XO2 ইজ ইকুয়াল টু মোট মোল সংখ্যা কত? 5 ভাগ, তার মধ্যে 1 ভাগ হচ্ছে অক্সিজেন, 5 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে অক্সিজেন, ক্লিয়ার? সুতরাং আমরা PO2 যদি বের করতে যাই তাহলে x এর জায়গায় বসবে 1/5 ইন্টু 1 atm, মোট চাপ কত? 1 atm, করলে পরে কত আসছে? 0.2 atm, উত্তরটা হবে আমাদের 0.2 atm, দেখিনি আছে কিনা, ঠিক আছে? এখানে কিন্তু আসেনি, দেখো এখানে একটাও নেই, 0.2 atm কিন্তু নেই, আছে কোনটা? 0.25, ঠিক আছে? অপশনটা হচ্ছে ডি। তাহলে এবার আমি মিলিয়ে নিই মিললো কিনা, 11 কিন্তু উত্তর হচ্ছে সি, এটা তার মানে অঙ্কটা এইভাবে কিন্তু হয়নি, ঠিক আছে? নিউমেরিক্সটা এইভাবে হয়নি, তাহলে কোথাও কোনো একটা জায়গায় গন্ডগোল হচ্ছে, কোনো একটা জায়গায় কিন্তু গন্ডগোল হচ্ছে। একটা কাজ করি তো, এটা ধরে করি একটু, 4 ভাগ 5 ভাগের মধ্যে 4 ভাগ ধরে যদি করি কত আসে? 4 ডিভাইডেড বাই 5 করলে কত হচ্ছে রে? 0.40, 5/40, 0.8 আছে কিনা? স্যার পয়েন্ট তো 0.008 আছে। 0.008 আছে, তো এই যে 10⁴ নিউটন পার মিটার স্কোয়ার আছে। হ্যাঁ, বি নাম্বার অপশনটা ওটা। এখানে উত্তরটা আমার ঠিকই আছে, দেখবি 0.2 atm যেটা আছে সেটা কিন্তু উত্তর ঠিক আছে, কারণ কি এটিএমটাকে তোর কনভার্ট করতে হবে, নিউটন পার মিটার স্কোয়ারে। লক্ষ্য করে কিন্তু নিউটন পার মিটার স্কোয়ার আছে, কি বললাম বুঝতে পেরেছিস? নিউটন পার মিটার স্কোয়ার, 1 atm মানে কত সেন্টিমিটার? 76 সেন্টিমিটার ইন্টু 13.6 ইন্টু h রো জি, জি হচ্ছে কত রে? জি এর মান কত? 9.8 9.8 জি এর মান 9.8 অভিকর্ষজ ত্বরণের মান 9.8 স্যার এসআই তে 9.8 না 9.31 কোনটা? 9.8 স্যার 9.8 আমরা জানি যেহেতু। আচ্ছা এটা হ্যাঁ, এটা স্যার। এটা কি জানিস? এটা 1 atm সমান কত নিউটন মিটার? এটা হ্যাঁ জানি তো 1.30 কত?
দেখ দেখ দেখিনি বল। 0.01325 1.013 into 10 to the power 5. 1 013 into 10 to the power 5. তাহলে এখানে বসা 0.2 ইন্টু 1.013 ইন্টু 10 টু দি 5 বসা। বসলে কত হবে? 3 দুগুণে 6, 2 একে 2, 2 শূন্য, 2 একে 2, 1 2 3 4, 4 ঘর আগে, মানে 10 টু দি পাওয়ার 4 ঘর আগে। দাঁড়া আমি একটু দেখি নিয়ে জায়গাটা কোথায় রে গ্যাস, তোরা ঠিকঠাক বললি কিনা একটু মিলিয়ে নি, আমি ভুলে গেছি। দেখছি। স্যার 1.013 কে তো 1 ধরে করলে হবে তো? কি করলে? 1 ধরে শুরু করলে কেন? 1.01 মানে তো 1ই। না ওটা এই ডেটা খেতে ধরতে পারবি না, কারণ অনেকটা ছোট ডেটা না, অনেকটা ছোট ডেটা। এটা হচ্ছে 0.80 0.8 ইন্টু 10 টু দি 5 আসছে। হ্যাঁ হ্যাঁ ওটাই বললাম। ঠিক আছে, এবার এটা যদি করে, এটাও কিন্তু মিলছে না, লক্ষ্য করে দেখ। ওটা মিলছে 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 মিলছে, এটা কিন্তু মিলে যাচ্ছে, এটা কিন্তু মিলে যাচ্ছে। হলো, এটা কিন্তু মিলে যাচ্ছে, কিন্তু এই জায়গাটা না আমার একটা প্রশ্ন আছে। এইটা মিলে যাচ্ছে ঠিকই, এটা কিন্তু উত্তর হচ্ছে ঠিকই, কিন্তু এই জায়গাটা গিয়ে কিন্তু আমার গন্ডগোলটা লাগছে, কারণ আমি সরাসরি এদের ওজন অনুপাত এখানে তো বলেনি যে এটা কিসের অনুপাত, এটা বলে দিলে হয়তো ভালো হতো। ঠিক আছে, মোল সংখ্যার অনুপাত আর ওজনের অনুপাত কি একই? না, আমার হিসাবে এটা হয়। কি বললাম, বোঝা গেছে? আমার হিসেবে আসে কিন্তু এটা, এটা নয়, এটা কিন্তু একটু ভুল কনসেপ্টে আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো কেন বলছি আমি কথাটা? লক্ষ্য করবি আমি এখানে কি করেছি, এই যে অনুপাতটা দিয়েছে সেটা হচ্ছে WH2:WO2। ঠিক আছে, ওজন অনুপাতটা কিন্তু কোনো সময় মোল সংখ্যার অনুপাত হতে পারে না, মানে ওজন অনুপাতটা 1:4 আছে, এটাই মোল সংখ্যার অনুপাত, এটা কিন্তু হতে পারে না। কি বললাম, বোঝা গেল? তাহলে এটাকে আগে মোল সংখ্যায় কনভার্ট করতে হবে। তাহলে আমরা জানি ওজনকে যদি মোলে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হয়, ওজনকে ওর আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়। আমি আণবিক ভর দিয়ে ভাগ করলাম, ঠিক আছে, ভাগ করলে পরে তার অনুপাতটা কিন্তু উল্টে গেল আমাদের এখানকার অনুযায়ী আর কি। ঠিক আছে, তাহলে আমার মোল সংখ্যার অনুপাত বেরিয়ে গেল এটা। হ্যাঁ মনে হয় এটাই ঠিক হবে আপনি যেটা করেছেন 0.2। হ্যাঁ সেটাই বলছি, মোল সংখ্যার অনুপাত হচ্ছে এটা। তাহলে মোল সংখ্যার অনুপাত হলে মোল ভগ্নাংশ কত, মোট মোল দিয়ে ভাগ করবো কাকে, যার মোল ভগ্নাংশ নির্ণয় করছি তার মোল সংখ্যাকে। তাহলে 1 হচ্ছে অক্সিজেনের মোল সংখ্যা, তাহলে 1/5। ঠিক আছে, তাহলে সেই হিসাবে কিন্তু আমার 1/5 আসছে, অর্থাৎ এটা কিন্তু উত্তরটা ঠিকঠাক হচ্ছে, হওয়া উচিত ছিল আর কি। আমি বইয়ের থেকে দেখে নেবো ওরা কীভাবে করেছে। ওকে, আচ্ছা এই গেল আমার হচ্ছে এই পরে 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 এই গেল আমার হচ্ছে এই প্রশ্নের উত্তরটা। ওকে, 11 নম্বরটা গেল, এরপরে আসো 12। দ্য ইকুয়েশন অফ স্টেট করেসপন্ডিং টু 8 গ্রাম অফ অক্সিজেন ইজ। ইকুয়েশন অফ স্টেট, আমরা জানি ইকুয়েশন অফ স্টেট মানে কি, ইকুয়েশন স্টেট হচ্ছে PV ইকুয়াল টু nRT। ইকুয়েশন অফ স্টেট হচ্ছে PV ইজ ইকুয়াল টু nRT, এটা হচ্ছে ইকুয়েশন অফ স্টেট। ওকে, করেসপন্ডিং টু 8 গ্রাম অফ অক্সিজেন, তাহলে W দিয়ে দেওয়া আছে, তার মানে হচ্ছে PV ইজ ইকুয়াল টু W/mRT। ঠিক আছে, তাহলে W জায়গায় বসছে কত, W জায়গায় বসছে হচ্ছে 8, অক্সিজেনের জন্য হচ্ছে 32, তার মানে হচ্ছে 8T/4। সুতরাং PV ইকুয়াল টু 8T/4 যেই সমীকরণটা, সেটা হচ্ছে বি নাম্বার বি। হ্যাঁ এটা কোনটা হবে, বি। ঠিক আছে, মিলেনি, 12 নম্বর উত্তর কত আছে, বি। ওকে, ঠিক আছে, ক্লিয়ার কিভাবে করছি, এই জিনিসগুলোই তোদেরকে এবার বাড়িতে বসে বসে ট্রাই করতে হবে। সব তো ধরে ধরে করানো সম্ভব হবে না, যেগুলো পারবি না সেগুলো করে দেবো। ওকে, আর দুটো দেখি, বেছে বেছে দেখি এবার। হ্যাঁ আচ্ছা 16 নম্বরে যাই, 16 নম্বরে কি আছে দেখি।
16 নম্বর বলছে দ্য ডেন্সিটি অফ এ গ্যাস এ ইজ টুয়াইস দ্যাট অফ দ্য সেম টেম্পারেচার। দেখ বলেছে দ্য ডেন্সিটি অফ গ্যাস এ ইজ টুয়াইস দ্যাট অফ গ্যাস বি, মানে তার মানে কি হচ্ছে ডেন্সিটি মানে হচ্ছে ঘনত্ব। ওকে, ডেন্সিটি মানে হচ্ছে ঘনত্ব, ঘনত্ব অফ এ মানে দুটো গ্যাস আছে, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। ডি এ এটা ডেন্সিটি যদি হয় তাহলে ডিবি হচ্ছে বি এর ডেন্সিটি, তাহলে ডেন্সিটি অফ এ টুয়াইস অফ বি মানে ডি এ ইকুয়াল টু 2 ডিবি, দ্বিগুণ। ক্লিয়ার? আচ্ছা, আবার বলছে দ্য মলিকুলার ওয়েট অফ দ্য গ্যাস বি, তার মানে হচ্ছে এর মলিকুলার ওয়েট এম এ আর এর মলিকুলার যদি এম বি হয় তাহলে সেক্ষেত্রে এম বি এর মলিকুলার ওয়েটটা 3 গুণ হচ্ছে এম এ। ঠিক আছে, দ্য রেশিও অফ দ্য প্রেশার অ্যাক্টিং অন বি অ্যান্ড এ উইল বি, তার মানে হচ্ছে কি হচ্ছে এদের যে চাপের মানে হচ্ছে পি এ ইজ টু পিবি, এটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এই দুটো তোমাকে বের করতে হবে অনুপাতটা কত। তাহলে অনুপাত বের করতে গেলে তোমাকে এটা বের করতে হচ্ছে আমাদের। ওকে, তাহলে এই ডেটা আছে, এই ডেটা আছে এবং তার সঙ্গে এই ডেটা আছে। ক্লিয়ার? এবার আমরা হিসাবটা করবো। দেখো কিভাবে করব, আমাদের লাগবে হচ্ছে এম আর হচ্ছে ডি। আমরা জানি পিভি ইকাল টু এনআরটি। আচ্ছা ডেন্সিটি দিয়ে করি, ডি ইজ ইকাল টু পিএম বাই আরটি, করতে পারি এটা। এইবার বলেছে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয় তাহলে টি আর আর বাদ দিয়ে হিসাবটা কি আসবে দেখো, ডি জায়গায় লিখলাম ডিএ বাই ডিবি, পি এর জায়গায় তাই লিখবো কি পিএ বাই পিবি, আর এম এর জায়গায় লিখবো হচ্ছে এম এ বাই এম বি। ক্লিয়ার? এবার ডেটাগুলো ইনপুট করো, ডি এর জায়গায় বসা হচ্ছে 2 ডিবি বাই ডিবি হলো ইকুয়াল টু পি এর জায়গায় আমি এগুলো বের করতে হবে, পি এ বাই পিবি যা আছে তাই ছেড়ে দেবো, ইজ টু এম এ, এম বির জায়গায় বসা হচ্ছে 3 এম এ, এম বির জায়গায় বসা হচ্ছে 3 MA, উপরে আসবে এম এ। ওকে, এম এ বাদ, ডিবি ডিবি বাদ, সুতরাং এটা কিন্তু গুণ, হ্যাঁ এটা কিন্তু ইস টু না, সুতরাং পি এ বাই পিবি ইজ ইকাল টু কত আসবে 6, অর্থাৎ পি এ ইকুয়াল টু 6 PB। ওকে, দেখি অপশন কি আছে, কোনটা যেন করছিলাম আমরা, এই যে 6, তাহলে এ হচ্ছে অপশন। ঠিক আছে, এটা হবে হচ্ছে অপশন। দেখি উত্তরটা কি আছে, 16 এ, মিলে গেল। ক্লিয়ার? আচ্ছা এইবার 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 25 নম্বরটা দেখি তো, এয়ার অ্যাট দ্য সি লেভেল ইজ ডেন্স, মানে হচ্ছে সমুদ্র পৃষ্ঠে হচ্ছে বায়ুর ঘনত্ব খুব বেশি। দিস ইজ এ প্র্যাকটিস ইমপ্লান্টেশন অফ, মানে কোন সূত্রকে আমরা এখানে প্রয়োগ করেছি। ঠিক আছে, আমরা কোনটা করছি বুঝতে পেরেছিস, এই এই এটা করছি। দ্য এয়ার অ্যাট দ্য সি লেভেল ইজ ডেন্স, মানে সমুদ্র পৃষ্ঠে যে বায়ু আছে সেটা ঘনত্ব অনেক বেশি। ঠিক আছে, এটা কোন সূত্র দ্বারা বোঝা যাচ্ছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র, কোনটা? দেখ আমাদের কিন্তু সাধারণভাবে মাথায় রাখতে হবে সমুদ্রপৃষ্ঠ মানে সেখানকার টেম্পারেচার কিন্তু প্রায় একই আছে। ঠিক আছে, টেম্পারেচার খুব একটা বেশি পরিবর্তিত হয় না সমুদ্রপৃষ্ঠে। হলো, তাহলে সেক্ষেত্রে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করছি, তার মানে যে টেম্পারেচার স্থির, টি স্থির, যেমন তার সঙ্গে স্থির কে আছে, পরিমাণ স্থির, তাহলে চেঞ্জ হচ্ছে কোনটা কোনটা, পি আর ভি। তাহলে চাপ বাড়লে আয়তন কি হবে, চাপ বাড়লে আয়তন কমবে। এবার আয়তন যদি কমে তাহলে ডি এর সঙ্গে আয়তন আবার কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে সেক্ষেত্রে কি হবে, ঘনত্ব বাড়বে। সেটাই কিন্তু এখানে বলেছে। তার মানে সেটা অ্যাপ্লাই করলাম কার সূত্র, বয়েলের সূত্র, কারণ বয়েলের সূত্রই কিন্তু সেটাকে বলছে। এখানে দেখ কোনো সূত্র কিন্তু সরাসরি ডেন্সিটির সঙ্গে কানেক্টেড না। ঠিক আছে, কোনো সূত্র সরাসরি কানেক্টেড না, কানেক্টেড হচ্ছে ইন টার্মস অফ ভি, হলো ইন টার্মস অফ টি, ইন টার্মস অফ পি। এবার টি তো ধ্রুবক, তাহলে টি এর হিসাবটা আসবে না, তাহলে আসবে কি হচ্ছে পি এর হিসাব আর হচ্ছে ভি এর হিসাব। তাহলে পি আর ভি এর যদি হিসাব হয় তাহলে সেক্ষেত্রে সেটা বয়েলের সূত্রই আসবে। বোঝা গেছে কি বললাম? 25 নম্বর, 25 এর এ।
ঠিক আছে। আচ্ছা তারপর 28 নম্বর, 28 নম্বর এটা, two vessels containing gases A and B are interconnected as shown in the figure. এভাবে কানেক্টেড আছে। The stopper is opened. আচ্ছা এই চ্যাপ্টারে তোদের নিউমেরিক্স করানো হয়েছিল রে অঙ্কগুলো? না, না স্যার। তাহলে অঙ্কগুলো তো করতে হবে, অঙ্কগুলো করতে হবে, অঙ্কগুলো না করলে হবে না কিন্তু, অঙ্কগুলো করতে হবে। দেবজ্যোতি একটা ফটো তুলে পাঠাবি পিডিএফ করে অঙ্কের পেজ, তোদের যে বইতে পেজটা আছে সেই পেজটা ফটো তুলে পাঠাবি। ঠিক আছে। ঠিক আছে তাহলে শোন, ঘটনা হচ্ছে এই চ্যাপ্টার শেষ না করে তাহলে আগে ওই চ্যাপ্টার ধরে লাভ নেই। হ্যাঁ তাহলে কিন্তু স্টক হয়ে থাকবে পুরো। তোর আগে এই চ্যাপ্টারটা শেষ কর, নিউমেরিক্স দিয়ে হোক যত কিছু আছে নিউমেরিক্স সব কিছু শেষ না করলে কিন্তু আবার বলছে স্টক হয়ে যাবে। ওকে ভিডিওটা আপাতত তাহলে দেখার দরকার নেই, আগে এগুলোকে শেষ কর, অ্যাটমিক স্ট্রাকচারের আগে যাস না। কি বললাম বোঝা গেছে? আগে আবারও বলছি, আগে অঙ্ক সংখ্যগুলো সমস্ত কিছুগুলো আগে কমপ্লিট কর, তারপরে না হয় পরের চ্যাপ্টারে যাব। আচ্ছা দেখ এখানে, তাহলে এখানে কি আছে, দুটো ভেসেল আছে, সেটাকে এ আর বি কন্টেন করছে, যে দুটোকে আমরা স্টপ ককটা খুলে দেবো। দ্য পার্শিয়াল প্রেশার অফ এ অ্যান্ড বি দ্য মিক্সচার উইল বি রেসপেক্টিভলি। এবার এ আর বি এর পার্শিয়াল প্রেশার নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দেখ এখানে কি হচ্ছে, এখানে আছে 12 লিটার 8 এটিএম, 8 লিটার 5 এটিএম। ঠিক আছে, এবার দুটো গ্যাসকে এবার কি করব, মিশ্রিত করব। মিশ্রিত করলে পরে স্টপ ককটা যদি খুলে দিই, তাহলে খুলে দিলে কি হবে, পরস্পর পরস্পরের সঙ্গে মিশে যাবে, তাই না? পরস্পর পরস্পরের সঙ্গে মিশে যাবে, তাহলে মোট আয়তন কত হবে? মোট আয়তন কত হবে? ভি ইজ ইকাল টু 800 প্লাস 8 ইকাল টু 20 লিটার। ঠিক আছে, মোট চাপ কত হবে? 8 এটিএম প্লাস 5 এটিএম 13 এটিএম না, সেটা কিন্তু বলতে পারছি না যে 13 এটিএম আদৌ হবে কিনা, সেটা কিন্তু না হতে পারে, কারণ এটা কিন্তু ওদের ইয়ে চাপ, মানে কি বলবো, আংশিক চাপ নয় কিন্তু এটা। ঠিক আছে, আংশিক চাপ তো তখন হতো না যখন এই দুটোকে মিশ্রিত করে রাখতাম, কিন্তু এটা মিশ্রিত করেই নেই। ঠিক আছে, সেই আংশিক চাপটাই তোকে নির্ণয় করতে হবে। বুঝে গেছে? আমি এবার কি করছি দেখ, আমি এ গ্যাসের জন্য অ্যাপ্লাই করব পি ভি ইকাল টু এন এর সমীকরণটা। তাহলে এখানে পি ভি ইজ ইকাল টু এন এ আর টি, এই সমীকরণটা অ্যাপ্লাই করতে চলেছি। সুতরাং এখান থেকে এন এ বেরোবে, এন এ ইজ ইকাল টু কত আসবে, পি ভি বাই আর টি। ঠিক আছে, ইকাল টু আসবে পি এর মান হচ্ছে এখানে কত, 12 ইন্টু 8, মানে 8 বরং 96, 96 বাই আর টি। আর টিকে আর টির মতো রেখে দে, পরে দেখছি কিছু মানগুলো বসাতে হয় কিনা। ঠিক একই রকমভাবে আসবে কি, এন বি ইজ ইকাল টু কত, 5 এটা 40, 40 বাই আর টি। ক্লিয়ার এতটুকু? সবার ক্লিয়ার তো? আচ্ছা এইবার আমি কি করব, আমাদের লাগবে কিন্তু টোটাল প্রেশারটা লাগবে, বের করতে হবে টোটাল পিক, আদারওয়াইজ কিন্তু মোট ভগ্নাংশ নির্ণয় করতে পারবো না। আমরা টোটাল প্রেশারের জন্য কি করছি, পিভি ইকাল টু এনআরটি সমীকরণটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, পিভি ইকাল টু এনআরটি সমীকরণ যদি অ্যাপ্লাই করতে যাই, তাহলে আমার এখানে কি আছে দেখো, তাহলে আসছে হচ্ছে আমাদের পি বের করব এনআরটি বাই ভি, এটা কিন্তু টোটালটার জন্য, ইজ ইকাল টু এন টোটাল, মানে কি এই দুটোকে যোগ করে দেবো, এটা প্লাস এটা। ঠিক আছে, তাহলে আসবে 96 বাই আর টি, আর টিকে আমি নিয়ে নিচ্ছি বাইরে, প্লাস হচ্ছে 40 বাই আর টি, আর টিকে নিয়ে নিলাম বাইরে, ইন্টু আর টি বাই ভি, আর টি বাদ, তাহলে 96 প্লাস 40 হচ্ছে 136 না, 136 বাই ভি, টোটাল ভি কত, 12 প্লাস 8 মানে হচ্ছে 20। ঠিক আছে, এটা হচ্ছে মোট প্রেশার। ক্লিয়ার এতটুকু? সবার ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা এইবার কিন্তু একটা কমপ্লেক্সিটি আসবে, কীরকম, আমরা জানি পি আই ইজ ইকাল টু এক্স আই ইন্টু মোট চাপ, পি আই ইজ ইকাল টু এক্স আই ইন্টু মোট চাপ। ঠিক আছে, তাহলে এক্স আই যদি হিসাব করতে হয় তাহলে আসবে এন আই বাই সামেশন অফ এন, তাহলে মোট
এন কত সেটা বের করতে হচ্ছে, মোট পি কত এটা কিন্তু পেয়ে গেছি এখানে। সুতরাং এইবার কি হচ্ছে দেখ, এর জন্য যদি অ্যাপ্লাই করি, তাহলে এ এর মোল সংখ্যা কত, 96/8 হলো। মোট মোল সংখ্যা কত, এটা প্লাস এটা, n ইজ ইকাল টু এন এ প্লাস এন বি, ওকে, ইজ ইকাল টু 96/8 প্লাস 40/8। যদি করো তাহলে আসবে হচ্ছে 136/8, তাই আসছে। এটা হচ্ছে মোট। তাহলে মোটের মধ্যে এ কতটা আছে, 96/8। সুতরাং এর মোল ভগ্নাংশ যদি করতে হয় ইজ ইকাল টু কি লিখবো, এন এ বাই সামেশন অফ এন। এন এ কত, এন এ মানে হচ্ছে 96/8, আর এন মানে কত বেরিয়েছে, এটা উল্টে দেবো, 8/136, এটা বাদ। সুতরাং পি এ ইজ ইকাল টু, এই সমীকরণে একবার অ্যাপ্লাই হবে, পি এ ইজ ইকাল টু 96/136 ইন্টু মোট চাপ 136/20, এটা বাদ। তার মানে আসবে কত, 4 × 2 = 8, 1 16, 8 × 2 = 16, 4.8। পি এ ইজ ইকাল টু 4.8, ঠিক আছে। পি এ ইজ ইকাল টু 4.8, কোথায় কোথায় আছে দেখি তো 4.8, পি এ ইজ ইকাল টু 4.8, একটা আসবে 4.8। দেখ একটা বের করে দিয়েছি, ব্যাস হয়ে গেল, অপশন হবে সি, ঠিক আছে, কারণ বাকি কোনোটাতে কিন্তু 4.8 নেই, বুঝে গেছে। তাই অপশনটা হচ্ছে সি, 4.8, আর হচ্ছে 2 ATM। আমি কিন্তু বাকিটা বের করার কোনো প্রয়োজনই পড়লো না এখানেতে, ওকে। এই হলো হচ্ছে এই এমসিকিউগুলো, এই এমসিকিউগুলো সলভ আউট করো। কিন্তু আমার মনে হয় যেহেতু তোমাদের নিউমেরিক্সগুলো হয়নি, সেই জন্য একটু সমস্যা ক্রিয়েট হতে পারে। তো তোমাদের একটা রেকমেন্ডেশন থাকলো, তোমরা এই কদিনের মধ্যে, বিশেষ করে আজকে কালকে পরশু, এই 3 দিনের মধ্যে নিউমেরিক্যালগুলো আগে কমপ্লিট করো। দরকার পড়লে একটা এক্সট্রা ক্লাস আমি দিয়ে দেবো, বোঝা গেছে কি বললাম, দরকার পড়লে আমি একটা এক্সট্রা ক্লাস দিয়ে দেবো। কিন্তু উইদিন এই কয়দিনের মধ্যে তোমরা নিজেরা মিলে একটা ডিসিশন নাও যে তোমরা কত তারিখের মধ্যে শেষ করবা। 2-3 দিনের মধ্যে শেষ করো, শেষ করে তারপর আমাকে বলে যে স্যার আমাদের একটা এক্সট্রা ক্লাস লাগবে, আমি তোমাদেরকে একটা এক্সট্রা ক্লাস দিয়ে দেবো।